বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মসজিদ কমিটির মাদক বিরোধী সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি, নামাজিদের উপর হামলা, ড্রাগস ব্যবসায়ীদের। সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে শ্রীভূমি শহরে আয়োজিত হচ্ছে 3 দিন ব্যাপী পৌষ পার্বণ মেলা। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ডায়ালাসিস কেন্দ্র ঘিরে দ্বৈত ভূমিকা ও অর্থ আদায়ের অভিযোগ। শ্রীভূমিতে ইন্স্যুরেন্স কর্মী সংগঠনের সাংগঠনিক সভার আয়োজন। আসামে অস্তিত্বহীন বিরোধীরা। হাইলাকান্দির সভা থেকে হুঙ্কার বিজেপি নেতা দীপ্লু রঞ্জন শর্মার। করিমগঞ্জ আড্ডার উদ্যোগে 11 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এক মনজ্ঞ আলোচনা সভা। মসজিদ কমিটির মাদক বিরোধী কঠোর সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি। জুম্মার নামাজ শেষে নামাজিদের উপর হামলা, আহত অন্তত 12 জন। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজঘাট এলাকায় মসজিদ কমিটির মাদক বিরোধী কঠোর সামাজিক সিদ্ধান্তকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার পর মসজিদ চত্বরে ড্রাগস কারবারিদের আকস্মিক হামলায় অন্তত 12 জন নামাজি ও মসজিদ কমিটির সদস্য আহত হন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, সম্প্রতি দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় রক্ষী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজঘাট এলাকার মসজিদ কমিটির কয়েকটি চিহ্নিত ড্রাগস কারবারি পরিবারের বিরুদ্ধে সামাজিক নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে একটি ড্রাগস চক্র ও তাদের সহযোগীরা। উল্লেখ্য, ধলাই মসজিদ সমন্বয় রক্ষী কমিটির অধীনে মোট 72টি মসজিদ রয়েছে। মাদক নির্মূলে কমিটিগুলো মাদক ব্যবসায়ীদের সামাজিক বর্জন, তাদের জানাজায় অংশগ্রহণ না করা, একাধিক কঠোর সামাজিক বিধিনিষেধ কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার নামাজ শেষে মসজিদে নামাজ আদায় করতে আসা সাধারণ মানুষ ও মসজিদ কমিটির সদস্যদের উপর একদল ড্রাগস ব্যবসায়ী হঠাৎ হামলা চালায়। এতে মোট 12 জন আহত হন এবং পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর ধলাই থানায় 11 জনকে চিহ্নিত করে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। হামসায়ের মাঝে 8-10টা পরিবার ইয়াবা, ট্যাবলেট, হিরোন এইসব ব্যবসা লইয়া জড়িত থাকার কারণে আমরা যে মসজিদের হামসায়াত থাকেন তারারে এই সমাজ থাকেন তারারে আউট করা হয়েছে। আউট করা অবস্থায় তারা বারবার চেষ্টা করছে যে আমরা হামসায়ার মানুষরে যে তারা হামসায়া হামাইতো, কিন্তু আমরা হামাইতে তারারে করছি যে আমরা 72 দক্ষিণ দলাইয়ের 72টা মসজিদের কমিটির মাঝে এই হামসায়া আছে। এই হামসায়ার মাঝে এই মসজিদটাও লগে আছে। এই 72টার মসজিদে বারবার মিটিং হয়। প্রত্যেক হামসায়ার তাকে জানাইয়া দেওয়া হয় যে কোনো ধরনের যে এই সমস্ত ব্যবসায়ী যেমন হিরোন ব্যবসায়ী বা ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী এরারে কোনো মসজিদ থেকে বাস করার লাগেন বা মসজিদে হামসায়ার থাকেন মহলার থাকেন বা তারা সমাজ থেকে আউট করার লাগে। এরপরে এত তো এই সব জিনিসও যে এসপি স্যার থাকেন বা আমরা দলাই ওসি স্যার থাকেন, ইন্সপেক্টর ওসি স্যার থাকেন বা ডিসির থাকেন, বারবার আমরা এটা জানাইয়া দেওয়া হয় যে এই সমস্ত জিনিসও যারা ব্যবসা বাণিজ্য করে এরারে সমাজ থেকে আউট করার লাগে। না যাওয়ার শর্তে তারা কইছে ঠিক আছে তুমি তাই যদি যাইতাই না তো পরবর্তীতে আমরা দেখব। আজকে জুম্মা পড়িয়া মানুষ বাড়ানোর পরে এই যে হিরোন ব্যবসায়ী বা ইয়াবা ব্যবসায়ী যত আছে সবে ইয়া লাঠি চটা লইয়া ইয়া মসজিদর মানুষের উপরে হামলা করছে। এতে বহুত মানুষের বাড়াদোলা করছে, ঠেলা ধাক্কা হয়েছে, বহুত মানুষ পড়িয়া দুঃখ পাইছেন, কিছু মুরব্বী মানুষে বেশি দুঃখ পাইছে। তারার কারণে আমরা হামসায়াত মহলাত বা গাঁৱত টিকা মুশকিল হয়েছে। আমি এসপি স্যারর দৃষ্টি আকর্ষণ করিয়ার বা ডিসি স্যারর দৃষ্টি আকর্ষণ করিয়ার বা আমরা হেমন্ত বিশ্ব স্যারকে এই জিনিসও আমি দৃষ্টি আকর্ষণ করিয়ার। করিমগঞ্জ কলেজের খেলার মাঠে সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে শুরু হলো পৌষ পার্বণ মেলা। আগামী 10, 11 ও 12 জানুয়ারি এই 3 দিন ব্যাপী মেলার আয়োজিত হচ্ছে। এই মেলায় অংশ নিয়েছেন বহু মহিলা উদ্যোক্তারা। তারা নিজেদের হাতে তৈরি নানান ধরনের বাঙালি ঐতিহ্যবাহী পিঠেপুলি পসরা নিয়ে হাজির হয়েছেন। এবছর প্রায় 16টি স্টলে ভাপা পিঠে, পাটিসাপটা, চিতই, দুধপুলি সহ নানা রকমের পিঠে ও ঘরোয়া খাবারের সমাহার দেখা যাচ্ছে। শুধু খাবারই নয়, মেলায় আগত দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। গান, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনায় মেলার পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকদের আশা। নারীদের আর্থিক স্বনির্ভরতার পাশাপাশি বাঙালিদের লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই পৌষ পার্বণ মেলার আয়োজন। আয়োজকদের মতে এই উদ্যোগে স্থানীয় মহিলারা যেমন উপকৃত হবেন, তেমনি সাধারণ মানুষও ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে
আনন্দ ঘন সময় কাটানোর সুযোগ পাবেন। পৌষ পার্বণ মেলাতে এসছেন আপনারা। আমরা যখন প্রথম এই সম্পূর্ণ পৌষ মেলা অনুষ্ঠিত করতে চলেছিলাম, আমরা 2019 সনে আমরা ঠিক 23শে জানুয়ারি আমরা আমাদের এটা স্থাপন করি। তো তারপরেই আমাদের একটা মাথায় এসে গেছে, না কিছু একটা করব। তো আমি বরাবরই কলকাতাতে দু একবার আমি দেখেছি এই পৌষ মেলা, কিন্তু তার আগে আমাদের এই শ্রীভূমিতে কোনোদিন পৌষ মেলা দেখিনি। তখন আমি বললাম যে আমরা এরকম একটা পৌষ মেলা করব। হ্যাঁ, তখন আমরা ওই কলেজের ভিতরে একটু পারমিশন নিলাম। আর প্রথম বছর আমরা এত পরিশ্রম করেছি, আমরা মানে দুয়ারে দুয়ারে গেছি, গিয়ে বলেছি আমরা এরা একটা পিঠার আয়োজন করেছি, পিঠার মেলা। অনেকে আমাদেরকে বিদ্রুপ করেছেন, অনেকে আমাদেরকে নিয়ে হেসেছেন, বলেছেন এই পিঠার মেলা আবার কি, আপনারা গেলে পিঠা খাওয়াইবা নি আমরা রে। আমরা বলছি আমরা খাওয়াইতাম না, আমরা আপনারা যাই এরকম। তো আজকে আমরা গর্ব করে বলতে পারছি, ভীষণ গর্ব করে বলতে পারছি, এখানে প্রথম বছরে যিনি করেছেন আরো এক দুজন মহিলা এরকম আছেন, ওনারা এসে বলছেন যে আমাদের সম্পূর্ণতেই আমরা রুজি রোজগার একটা ঠিকানা পেয়েছি। আজকে ওরা প্রতিষ্ঠিত, এই নাড়ু সন্দেশ বিভিন্ন জায়গায় ওরা অর্ডার পাচ্ছেন, দিচ্ছেন। কিন্তু প্রথম আমরা এই সম্পূর্ণতে যে ওনাদেরকে এনে আমরা প্রতিষ্ঠিত করেছি, এতে আমরা অত্যন্ত আনন্দিত। আর এবং ওনারা যে অনেক ভালো ভালো বানান। কিন্তু সম্পূর্ণ নারী সংস্থা আয়োজিত পৌষ পার্বণ মেলায় উপস্থিত মঞ্চে অতিথিবৃন্দ সবাইকে আমার শ্রদ্ধা জানাই। এখানে যারা সম্পূর্ণ নারী সংস্থার সদস্যরা যারা এত বছর থেকে এই প্রতি বছর এই পৌষ মাসে এই পার্বণ অনুষ্ঠান করে থাকেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, কৃতজ্ঞতা রইল। অ্যাকচুয়ালি পৌষ পার্বণ মেলাটা আমাদের বাঙালিদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে যারা গ্রামের যারা বাসিন্দা আছেন এবং যারা কৃষি কাজ করেন তাদের জন্য খুব আনন্দের উৎসব এই পৌষ পার্বণ মেলা। তার বিশেষ কারণ হলো এই পৌষের থেকে 3-4 মাস আগে থেকে প্রতিজন কৃষকরা এবং কৃষকের পরিবাররা 3-4 মাস খুব পরিশ্রম করে ধান ক্ষেত করে, বিভিন্ন সবজি ক্ষেত করে, এবং তার শেষ মুহূর্তে এই পৌষ মাসে আমাদের পৌষ সংক্রান্তি হয়। এবং এই পৌষ সংক্রান্তির 1 সপ্তাহ আগে থেকে আমাদের প্রতি ঘরে, বাঙালির প্রতি ঘরে পিঠা পুলি বিভিন্ন ধরনের আয়োজন করা হয়, এবং সেই আয়োজনটা আমাদের বাঙালির পৌষ সংক্রান্তি বলে আমরা করে থাকি। এবং সেই আয়োজনের সঙ্গে আমরা আমাদের সমাজে একটা আনন্দ উৎসব হয়ে থাকে, এবং সেই আনন্দ উৎসবকে আরও এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ নারী সংস্থা যে আজকের এই আয়োজন করেছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। এবং বিশেষ করে আজকে নারী সমাজকে এইভাবে যে এগিয়ে নিয়ে যেতে উনাদের যে এই উদ্যোগ, সেটাকে আমি সাধুবাদ জানাই। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ডায়ালাসিস কেন্দ্র ঘিরে দ্বৈত ভূমিকা ও অর্থ আদায়ের অভিযোগ। জনপ্রতিনিধি হয়েও সরকারি হাসপাতালে কর্মরত, বিনামূল্যে ডায়ালাসিসে টাকা তোলার অভিযোগে চাঞ্চল্য হাইলাকান্দিতে। একই ব্যক্তি কিন্তু দায়িত্ব দ্বিগুণ আর অভিযোগও ভয়ঙ্কর। হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের ডায়ালাসিস সেন্টার ঘিরে উঠেছে গুরুতর অভিযোগে কেন্দ্রে রয়েছেন হুসেন আহমেদ লস্কর। তিনি একদিকে সরকারি হাসপাতালে ডায়ালাসিস সেন্টারে কর্মরত কর্মচারী, অন্যদিকে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বাউরঘাট গ্রাম পঞ্চায়েত থেকে ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধি। সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনে জয়ী হওয়ার পরেও কেন তিনি হাসপাতালের পদ ছাড়লেন না? একজন ব্যক্তি কিভাবে একই সঙ্গে 2 জায়গা থেকে সরকারি সুযোগ ও বেতন পাচ্ছেন? অভিযোগ, গত 1 বছরের বেশি সময় ধরে তিনি ডায়ালাসিস সেন্টারে কর্মরত থাকাকালীন বিনামূল্যের পরিষেবার নামে রোগীদের কাছ থেকে 3,000 থেকে 7,000 টাকা পর্যন্ত আদায় করেছেন, যেখানে রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়ালাসিস পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। সেখানে এই অভিযোগ প্রশাসনিক ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দিচ্ছে। আরও বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যে হাসপাতালের ভেতরে একটি অসাধু চক্র সক্রিয়, যারা বিনামূল্যের চিকিৎসাকে রীতিমতো ব্যবসায় পরিণত করেছে। স্থানীয়দের দাবি, হুসেন আহমেদ লস্কর নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে হাসপাতালের পদ ছেড়ে দিলে একজন বেকার যুবকের
কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো, কিন্তু তা না করে তিনি দ্বৈত ভূমিকা থেকে দ্বৈত সুবিধা নিচ্ছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই AJYCP হাইলাকান্দি জেলা কমিটি সরব হয়েছে। সংগঠনের পক্ষ থেকে হুসেন আহমেদ লস্করের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এক্ষেত্রে। এদিকে বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়ে তার কাছে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ জমা পড়লে তিনি এই বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। আমাদের এসকেআর সিভিল হসপিটালে যেটা অ্যাপোলো ডায়ালিসিস সেন্টার আছে, সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম অ্যাপোলো ডায়ালিসিসে নিজেদের ব্যাপার, আমাদের এটা আউটসোর্স করা। আমরা তাদের থেকে খালি সার্ভিস নিই, তাদের এমপ্লয়মেন্ট দেওয়া, বেতন দেওয়া, এটা সব তাদের দায়িত্বে, নিজেরাই তাদের স্টাফ নিয়োগ করে। সেই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না যতক্ষণ না আমি ডায়ালিসিস সেন্টারের ইনচার্জের থেকে লিখিত আমি কোনো কিছু পাবো। আপনারা ঘুষের হিসাবে কথা আমি বলতে পারবো না, আমার কাছে কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসে নাই। তো আপনাদের কাছে যদি কোনো সেরকম অভিযোগ থাকে আপনারা লিখিত আমার কাছে জানাবেন, আমি সেই হিসাবে আমি এনকোয়ারি দিব বা উপর মহলকে আমি জানাবো, আমার ডিসি স্যারকে। দেখুন, এসকেআর আই হসপিটাল যেটা আছে, এটা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একটাই হসপিটাল। এই হসপিটালও যে এই যে ডায়াগনোসিস যেটা আছে, এটা তো ফ্রি অফ কস্ট, যেটা মুখ্যমন্ত্রীর দেওয়া। কিন্তু এইখানে দেখা যায় একজন পাবলিক প্রতিনিধি, যার নাম হুসেন আহমদ লস্কর নামে পরিচিত, তো তাই এখানে আইয়া আবার কিরকম ভাবে আমরা কাছে এরকম অভিযোগ আছে যে 5,000 7,000 টাকা লইয়া এখানে তাই একজন পাবলিক হইয়া সরকারি যে হসপিটালটা, এই হসপিটালের ভিতরে তাই কোনো ডাক্তারও না, কোনো কিছু না, একজন আম পাবলিক হইয়া তাই কিরকম ভাবে এই যে দায়িত্বটা পাইলা, এটা আমার সুপারিনটেন্ডেন্ট যে হসপিটাল সুপারিনটেন্ডেন্ট যে আছে তার কাছে আমার দাবি যে তাইন রাখলানি না, এতে তাইনও জড়িত আসুন, নাহলে একজন সুপারিনটেন্ডেন্ট অবগত করিয়া এইরকম অত বড় জঘন্য একটা কাণ্ড কেমনে করি করা হয়। তাইন কেমনে করি এই জায়গাত না তানোর চাকরি আছে না কিরকম ভাবে তাইন এখানে থাকেন, আর পাবলিকের অভিযোগ মতে তাইন 5,000 7,000 এইরকম ভাবে টেকা লয়। যদি মারতে লাগে আমরা ইনচার্জ আছে বা হায়ার ইনচার্জ কই তাই ছুটির আছে, কয়দিনের ছুটি? তাই বিগত কয়দিন থেকে হসপিটালে এরা না, ডায়ালিসিস আইরা না, মানে তাই উপরে হইয়া গেছে নাকি যে এটা এখানে লিভ আছে নি? এটা যদিও কোম্পানি চালায়, এটা তো হসপিটালের আন্ডারে তো নাকি তা মেইল করিয়া গেছে 3 দিন থেকে এরা না। তাই 3 দিন। তার নাম কি দা? চিরঞ্জিত পাল। আপনার এখানে স্টাফ কয়জন আছে? আমরা স্টাফ নাম সাইড সুইপার কই? সুইপার না, সুইপার বলি আমরা এনে 4 গেট উইথ সুইপার, মানে মিলিয়ে তারা 4 গেটের কাজ করে, গেটেও সুইপারের কাজ করে, সুইপারেও 4 গেটের কাজ করে। মানে আমরা সুইপার বলি আর কিছু নেই, আর 4 গেট স্টাফ হিসাবে আমরা এরকম তারা ইনচার্জটা কনভার্ট করে দিল। শ্রীভূমি শহরে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ফেডারেশন অফ ইন্স্যুরেন্স ফিল্ড ওয়ার্কার্স অফ ইন্ডিয়ার 16তম বাইএনিয়াল ডিভিশন কাউন্সিলের বৈঠক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সংগঠনের আধিকারিকরা কর্মীদের উদ্দেশ্যে এলআইসির বিভিন্ন দিক, সাফল্য ও বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা জানান, দেশের ইন্স্যুরেন্স মার্কেটের প্রায় 69% শেয়ার বর্তমানে এলআইসির দখলে রয়েছে। এই বিশাল সাফল্যের নেপথ্যে ইন্স্যুরেন্স ক্ষেত্রের সকল কর্মী ও ফিল্ড ওয়ার্কারদের নিরলস পরিশ্রম ও অবদান রয়েছে বলেও তারা উল্লেখ করেন। এদিনের বৈঠকে ইন্স্যুরেন্স কর্মীদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়েও আলোচনা হয়। কর্মীদের কাজের পরিবেশ, সুযোগ সুবিধা বৃদ্ধি, ন্যায্য অধিকার রক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংগঠনের পক্ষ থেকে মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। সংগঠনের নেতৃত্ব জানান, ভবিষ্যতে কর্মীদের অধিকার রক্ষা এবং ইন্স্যুরেন্স ক্ষেত্রকে আরো শক্তিশালী করতে এই ধরনের বৈঠক ও আন্দোলন অব্যাহত থাকবে। ডিভিশন আছে, তার মধ্যে শিলচর অন্যতম। এবার জায়গাটা সেখানে থেকে বড় কথা হচ্ছে 22টা প্রাইভেট সেক্টর কোম্পানি, একটা এলআইসি, 69% মার্কেট শেয়ার, টোটাল মার্কেটের 69% মার্কেট শেয়ার একা এলআইসি হোল্ড করে। নাম্বার অফ পলিসি মানে প্রত্যেকটা লোকের কাছে পৌঁছানোটাকে আমরা নাম্বার অফ পলিসি বলে মনে করি, ফুটফলটাকে আমরা মনে করি একজন লোকের কাছে যাওয়া। প্রাইভেট সেক্টরে কি হয়, প্রাইভেট সেক্টরে অনেক ক্ষেত্রেই এমন সমস্ত জায়গায় পৌঁছয় যেখানে তাদের ক্রয় ক্ষমতা বেশি, তাদের প্রিমিয়াম পেইং ক্যাপাসিটি বেশি, কিন্তু ছোট ছোট জায়গায় যেমন জেনারেল সেক্রেটারি বললেন, টিএনসি টাউনসে, রুরালে প্রাইভেট সেক্টর অনেক সময় উপস্থিত থাকে না, আমরা উপস্থিত থাকি, যে কারণে 69% মার্কেট শেয়ার আমাদের মধ্যে রয়েছে।
এবার এই 69%-এর মধ্যে যেমন আগেও প্রসঙ্গ উঠলো যে ব্যাংক এসিওরেন্স, প্রাইভেট সেক্টর মোস্টলি কাজ করে ব্যাংক এসিওরেন্সে, আমরা মোস্টলি কাজ করি থ্রু এজেন্সি ফোর্স, এবং এই এজেন্সি ফোর্সটাকে পরিচালনা এবং চালনা করেন ডেভেলপমেন্ট অফিসাররা। সুতরাং যদি আজকের দিনের সমস্ত ইন্স্যুরেন্স অ্যাক্টিভিটি সারা ভারতে ধরা যায়, তো সর্বভারতীয় ক্ষেত্রে ডেভেলপমেন্ট অফিসাররা সুপারভাইজ করেন এবং পরিচালনা করেন। কিছু সেক্টর আছে যেমন গভর্নমেন্ট চাকরি করে তাদের কিছু গ্রুপ ইন্স্যুরেন্স আছে, বা মারা গেলে হয়তো একজন সরকারি চাকরিজীবী যদি মৃত্যু ঘটে তাহলে সরকার ডাইনি অনেসে কম্পেনশনের গ্রাউন্ডে কিছু চাকরি দেয়। কিন্তু কয়জন সরকারি চাকরি করে আজকালকে? বেশিরভাগ প্রাইভেট চাকরি অথবা কৃষিজীবী বা শ্রমজীবী বা বিভিন্ন আনঅর্গানাইজ সেক্টরের লোকে কাজ করে। তাদের কিন্তু কোথাও কোনো সামাজিক সুরক্ষা নেই। এলআইসির মাধ্যমেই সেই সুরক্ষাটা আমরা পৌঁছাতে পারি। আজকে একটা লোক 5 লাখ টাকা পলিসি করলো বা 10 লাখ টাকা পলিসি করলো, লোকটা যদি কোনো কারণে মারা যায়, ইন দ্যাট কেস এই টাকাটা কিন্তু ওর ফ্যামিলি পাবে, সেটাই তার ফিঙ্গার সুরক্ষা। দ্বিতীয়ত, মৃত্যু না ঘটলো এই যে ডিসিপ্লিন ওয়েতে লং টার্মে অল্প অল্প করে রাখে, একটা রাখার মাধ্যমে একটা বিশাল টাকা মানে জমা হয়, সেই টাকাটা তার সুপার এনুয়েশনও কাজে লাগে। লোকটার যখন কর্মক্ষমতা থাকবে না, লোকটার যখন বয়স হয়ে যাবে, তখন সেই টাকা থেকে পেনশন কিনতে পারবে, সেই টাকা থেকে সে ইনভেস্ট করে মান্থলি পেনশন নিতে পারবে বিভিন্ন। আসামে কার্যত কোনো বিরোধী দল নেই, বিরোধীরা শুধু মিডিয়াতেই আছে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এবার নামমাত্র প্রার্থী দিতে পারবে বিরোধীরা। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হবেন এমন ঘোষণা করেছেন বিজেপির রাজ্যিক সাধারণ সম্পাদক ও সামাগুড়ির বিধায়ক ডিপ্লরঞ্জন শর্মা। 2026 সালের বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও নির্বাচনের দিন ঘোষণার হওয়ার আগেই বিজেপি জেলাভিত্তিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রায় 29টি বিজেপির সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই রাজ্য কমিটির পদাধিকারী ও নেতারা উপস্থিত হয়ে জেলায় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত করছেন। 3 দিনের সফরসূচিতে বরাকে উপস্থিত হয়েছেন সামাগুড়ির বিধায়ক ডিপ্লরঞ্জন শর্মা এবং জম্মু কাশ্মীরের বিধায়ক তথা অসমের সহপ্রভারী সুনীল শর্মা। তাদের উপস্থিতিতে 3টি জেলায় দলীয় কর্মীদের নিয়ে পৃথক পৃথক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় আসন্ন বিধানসভা নির্বাচনের রণনীতি প্রস্তুত করা হয়েছে। এছাড়াও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন প্রার্থী দেখে কাজ না করেন। দল যাকে প্রার্থী দেবে তাকে সমর্থন করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজ্যিক সাধারণ সম্পাদক ডিপ্লরঞ্জন শর্মা। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে সামগ্রীর বিধায়ক তথা বিজেপির রাজ্যিক সাধারণ সম্পাদক ডিপ্লরঞ্জন শর্মা বলেন, এবার বিজেপি আগের চেয়েও বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। অসমে প্রকৃত কোনো বিরোধী দল নেই, বিরোধীরা কেবল মিডিয়াতেই সীমাবদ্ধ। বিজেপি সরকারের কাজকর্ম মানুষ পছন্দ করেছে। সাহসী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার দখলদারদের উচ্ছেদ করে সরকারি জমি মুক্ত করেছে। কংগ্রেস ও এআইডিএফ এর ভোটের রাজনীতির জন্য সরকারি জমি দখল করে বসে থাকার সুযোগ পেয়েছিল দখলদাররা। সরকার হাজার হাজার বিঘা সরকারি জমি দখলমুক্ত করতে সক্ষম হয়েছে। খুব ভাল। আৰু আমাৰ গোটেই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰায় 39খন সাংগঠনিক জিলা, গোটেই জিলাবোৰতে আমাৰ সেই হিচাপে জিলা কাৰ্যনিৰ্বাহী সভা অনুষ্ঠিত হৈ আছে। মোৰ সৈতে জম্মু কাশ্মীৰ বিধানসভাৰ মাননীয় বিপক্ষ দলৰ নেতা সুনীল শৰ্মা ডাঙৰীয়া তথা আমাৰ সহপ্ৰভাৰী ইলেকশ্যনত তেখেতো আহিছে। এতিয়া আমি যোৱা পৰহি কাছাৰ জিলা, আজি শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাৰ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিছোঁ। পৰৱৰ্তী সময়ত মণ্ডল পৰ্যায়লৈকে যাম, পৰৱৰ্তী সময়ত বুথ পৰ্যায়লৈকে যাম। এইবাৰ সমগ্ৰ অসমতে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বাধীন যি এনডিএৰ প্ৰতি ৰাইজৰ আশীৰ্বাদ আগতকৈ অধিক বৃদ্ধি হৈছে। মাননীয় মোদী ডাঙৰীয়া, মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ চৰকাৰৰ প্ৰত্যেকটো কাম কাজে ৰাইজক আঁকোৱালি লৈছে। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, আজি বৰাক উপত্যকাটো যদি আমি চাওঁ, যে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট, ইয়াত যি উন্নয়নে এটা নতুন গতি পাবলৈ সক্ষম হৈছে। ৰাইজে আজিৰ দিনত নিজকে চৰকাৰৰ ছিষ্টেমৰ পাৰ্ট হিচাপে অনুভৱ কৰিছে সকলো দিশৰ পৰাই। গতিকে যোৱা 21ৰ যি ইলেকশ্যন, সেই 21 ইলেকশ্যনতকৈ অধিক মেণ্ডেট লৈ পেলাই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বাধীন এনডিএ চৰকাৰ আকৌ অসমত গঠন হ'ব। এই ক্ষেত্ৰত বেলেগ কোনো আৰু সন্দেহ নাই। এতিয়াতো আমি ক'ব নোৱাৰোঁ, কিন্তু আমিতো অহাবাৰতকৈ বহুত বেছি আসন পাম। কাৰণ আপোনালোকেতো দেখিছে বিৰোধী দল ক'তো নাইকিয়াই। বিৰোধী দলৰ অস্তিত্ব কেৱল মিডিয়াতে আছে। ইয়াত ক'ত কংগ্ৰেছ আছে? আমিতো দেখাই নাই। ইয়াত ক'ত বেলেগ পলিটিকেল পাৰ্টি আছে? গতিকে অহাবাৰতকৈ আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, আমাৰ চৰকাৰৰ যিটো ক্ৰেডিবিলিটি, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত বা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত চৰকাৰৰ যিটো সবকা সাথ সবকা বিকাশৰ নীতি, যিটো উন্নয়ন, যিটো ডেভেলপমেণ্ট, যি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্টৰ আটাইতকৈ ডাঙৰ কথা এই চেন্স অফ ছিকিউৰিটি আমি আজি দিবলৈ সক্ষম হৈছোঁ। এভিকশ্যনৰ জৰিয়তে অসমৰ মাটিত আজি আমি বেদখলমুক্ত কৰিবলৈ সক্ষম হৈছোঁ।
আমি যি জাতি মাতি ভেটি ৰক্ষাৰ কথা কৈছোঁ, টু প্ৰটেক্ট আৱাৰ কালচাৰ, টু প্ৰটেক্ট আৱাৰ আইডেণ্টিটি। আজি চাকৰিৰ ক্ষেত্ৰত আমি যেনেদৰে 1 পইচা নিদিয়াকৈ লাখতকৈ ওপৰ যুৱক যুৱতীক আজি আমি নিযুক্তি দিবলৈ সক্ষম হৈছোঁ। দুৰ্নীতিৰ বিপৰীতে নিকা আজি যি নিযুক্তি, ৰাইজ আজি আমাৰ লগত আছে, যুৱ প্ৰজন্ম আছে, মহিলা আমাৰ লগত আছে। নিশ্চিতভাৱে আপোনালোকে দেখিছে যে ইতিমধ্যে প্ৰায় 1,38,000তকৈ ওপৰ বিঘা ভূমি ইতিমধ্যে বেদখল মুক্ত হৈছে। আৰু এই বেদখলবোৰ কোনে কৰিছিল? তেতিয়া কংগ্ৰেছ থাকোঁতে কৰিছিল। এই বেদখলক কোনে উৎসাহ যোগাই আছে? কংগ্ৰেছে কৰিছে, UIDFে কৰিছে। এটা নিৰ্দিষ্ট কমিউনেল দৃষ্টিভংগীলৈ তেওঁলোকে কৰি আছে। কিন্তু মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া খুব সাহসী চিফ মিনিষ্টাৰ, প্ৰত্যেক টুকুৰা মাটি বেদখল মুক্ত কৰা হ'ব ভৱিষ্যতৰ দিনত। এইটো কথাত অসমবাসীৰ ৰাইজ নিশ্চিত থাকিব লাগে। গোটেই বিষয়টো যিটো মিত্ৰতাৰ কথা, এই মিত্ৰতাৰ কথা ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত ঠিক কৰিব মাননীয় ৰাজ্যিক সভাপতি, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ঠিক কৰিব। কিন্তু হাইলাকান্দিৰ যি দুটা আমাৰ সমষ্টি আছে, হাইলাকান্দি আৰু আলগাপুৰ, দুইটা সমষ্টিতে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সংগঠন অত্যন্ত শক্তিশালী। এনেকুৱা কথা নাই যে মাইনৰিটি আছে বিজেপিয়ে তাত নেখেলিব। কাৰণ আমাৰ আজিৰ দিনত আমি যিটো সবকা সাথ সবকা বিকাশৰ কথা কৈছোঁ, য়ং জেনেৰেশ্যনৰ আজি মেক্সিমাম মাইনৰিটি ইউথ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতি আকৃষ্ট হৈছে। আমাৰ নীতি স্পষ্ট, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্ৰয়াস। কিন্তু তাৰ লগে লগে জাষ্টিছ টু অল, এপিজমেণ্ট টু নাল। এতিয়া আমি একোৱে ক'ব নোৱাৰোঁ। এইটো নিশ্চিতভাৱে পৰৱৰ্তী সময়ত ভাৰতীয় জনতা পাৰ্টী অসম গণ পৰিষদৰ শীৰ্ষ নেতৃত্ব বহিব। আৰু মিত্ৰতাৰ ক্ষেত্ৰত শেষ মোহৰ সদায় ৰাষ্ট্ৰীয় নেতৃত্বই কৰে। এইটো ক্ষেত্ৰত এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530, 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।